প্রদীপ সূর্যেওয়ালার বক্তব্য আমরা শুনলাম। আপনারা দেখছেন এই মুহূর্তে বাতিল হয়ে যাওয়া পুরনো নোট, আর এর পাশাপাশি আপনাদের দেখাবো যে নতুন 500 টাকার নোট বাজারে আসতে চলেছে সেই ছবি আপনাদের দেখাবো। 500 টাকার এই নতুন নোটটি বাজারে আসতে চলেছে 10ই নভেম্বর, যার আনুষ্ঠানিক উন্মোচন হবে। 1000 টাকার নোটটি বাতিল হয়ে যাচ্ছে পুরনো নোটটি, এবং 2000 টাকার এই নোটটি সেটি বাজারে আসতে চলেছে আনুষ্ঠানিকভাবে 10ই নভেম্বর। তার শুভ উদ্বোধন হবে এমনটাই জানিয়েছেন রিজার্ভ ব্যাংকের গভর্নর। আরো একবার চলে যাব বিক্রম দাসের কাছে। বিক্রম রয়েছেন এজেসি বোস রোড এলাকায়। বিক্রম, ওখানে যারা সাধারণ মানুষ তারা কি বলছেন? দেখো, মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে। কিছু মানুষ কিন্তু কার্যত এই টাকা নিয়ে আতঙ্ক, যে তারা 500 এবং 1000 টাকা নোট নিয়ে এই মুহূর্তে যাবেন কোথায়, এবং তার সঙ্গে সঙ্গে কিছু মানুষ কিন্তু মোদী সরকারের এই সিদ্ধান্তকে প্রশংসা করছেন এবং তারা বলছেন যে কালো টাকাকে আটকানো দরকার রয়েছে। কিন্তু যারা একটু উচ্চ মধ্যবিত্ত বা একটু নিম্ন মধ্যবিত্ত তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যার কারণ হয়ে দাঁড়াচ্ছে যে তারা এই মুহূর্তে যখন এটিএম এ টাকা তুলছেন সেক্ষেত্রে কিন্তু 500 টাকা এবং 1000 টাকার নোটই বেরোচ্ছে, এবং তারা যেটা জেনেছেন যে মাত্র দুদিন এই মুহূর্তে যে আগামী দুদিন, সেই দুদিনে কিন্তু ব্যাংক এবং এটিএম বন্ধ রয়েছে। সেক্ষেত্রে তারা কি করবেন, কি পরিস্থিতি তৈরি হবে সেই নিয়ে কিন্তু একটা আশঙ্কা রয়ে গিয়েছে। আমার সঙ্গে বেশ কয়েকজন রয়েছে, আমি তাদের কাছে আসবো। আমি আপনার কাছে সবার আগে আসবো। নরেন্দ্র মোদীর এই সিদ্ধান্ত, কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তকে কিভাবে দেখছেন? Very good. This action is very good for everybody. Every citizen should be very happy with this decision because what he has done, it's commendable. Nobody can compel about this thing. What he has done, it is totally, what to say, no words for this. Because in this act, all the black money which is involved will go away. আমি একজন সিকিউরিটি গার্ডের কাছে আসবো। আমি আপনার কাছে আসবো। আপনার সঙ্গে কিছুক্ষণ আগে আমার কথা হচ্ছিল। আপনি আজকেই মাইনা পেয়েছেন এবং সমস্ত মাইনাটা আপনি ক্যাশে পেয়েছেন। সেক্ষেত্রে আপনি এই সিদ্ধান্তটা কিভাবে দেখছেন? কোন রকম কি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে? আমার কালকে বাড়ি যাওয়ার কথা আছে, সব 500 টাকা 1000 টাকা নোট দিয়েছে। আমি কালকে তো বাড়ি যেতে পারবো না। এই যে সিদ্ধান্ত নিয়েছে, আগে যদি এটা জানাতো তাহলে সেটা সুবিধা হতো, তাহলে মালিক আমাদের ক্যাশই দিত, 100 টাকা নোটই দিত। এই যে সিদ্ধান্ত নিয়েছে সরকার, এটা একটা ভুল কাজ সিদ্ধান্ত নিয়েছে। বিক্রম, খুব উদ্বেগের জায়গা এখানেই সাধারণ মানুষ তারা ব্যক্ত করছেন। আমি আপাতত আসবো তোমার কাছে, আবারও ফিরে আমি কমলিকার কাছে যাব। কমলিকা, পার্থপ্রতিম বাবুর কাছে একটা বিষয় একটু জানতে চাইবো। শক্তিকান্ত দাস তিনি একটি বিষয়ে সাধারণ মানুষকে তাদের সতর্ক করেছেন যে একটা প্রবণতা হতে পারে যে যাদের কোনো অভিসন্ধি রয়েছে তারা একটা বাল্ক টাকা সেটা অন্য কাউকে দিয়ে রিকোয়েস্ট করতে পারে যে সেটা ব্যাংকে গিয়ে যাতে জমা দেয়। অর্থাৎ ধরো তোমার কাছে কিছু কালো টাকা রয়েছে, তুমি আমাকে দিলে, আমি গিয়ে আমার ব্যাংকে যাতে সেটা জমা দিই, এইরকম এই জায়গায় সাধারণ মানুষকে সতর্ক করা হয়েছে। যদি এই সতর্ক বার্তাটা পার্থপ্রতিম বাবু একটু সাধারণ দর্শকের জন্য করে দেন। পার্থবাবু, একটা প্রশ্ন আছে, আপনি যদি দর্শকদের একটু আশ্বস্ত করেন যে এই সময় যাদের অভিসন্ধি রয়েছে তারা অনেক সময় কালো টাকা ধরুন কোনো সাধারণ মানুষকে দিয়ে সেই টাকাটা জমা দেওয়ার কথা বলতে পারে। সেক্ষেত্রে টাকা নেওয়ার ক্ষেত্রে সাধারণ মানুষের কোন কোন জায়গা থেকে সতর্ক হওয়া উচিত? প্রথমত আমি বলবো যে শুধু আপনার যে টাকা সেটুকুই আপনি ব্যাংকে গিয়ে জমা দেবেন, অন্যের হয়ে জমা দেবেন না। যে যার নিজের টাকা ব্যাংকে গিয়ে জমা দিক, সেটাই হবে শ্রেষ্ঠ উপায়। কিন্তু কেউ যদি কারোর বন্ধু হয়ে এরকম বলে যে আমার 10,000 টাকা এটা তুই ব্যাংকে গিয়ে জমা করে দে, বা এইরকম জিনিসগুলো তো হতে পারে, সেই জায়গায় কোন কোন জায়গা থেকে সতর্ক থাকবে? এটা সম্পূর্ণভাবে কে কার সাথে কিরকম ভাবে মিশছে তার উপর নির্ভর করে। এটা কোনো একটা জেনারেল ডাইরেকশন দেওয়া যায় না। তবে সতর্কতামূলক হিসেবে আমি বলবো যে আপনার টাকা বা আপনার পরিবারের টাকা সেটা গিয়ে আপনি ব্যাংকে জমা করুন। কমলিকা, ঠিক এটা খুব গুরুত্বপূর্ণ একটা বক্তব্য। আমরা দর্শকদের একটু জানিয়ে রাখবো যে শক্তিকান্ত দাসও যে সতর্ক বার্তাটা দিয়ে রেখেছেন যে যদি আপনি অন্যের কোনো টাকা নিয়ে ব্যাংকে জমা দিতে যান কারো অনুরোধ উপরোধে, সেক্ষেত্রে তার লায়াবিলিটি কিন্তু আপনার উপর বর্তাবে। কারণ তিনি সতর্ক করে দিয়েছেন যে ব্যাংকে সিসিটিভি রয়েছে এবং তা আপনার যে বৈধ পরিচয়পত্র তার এগেনস্টে এই টাকা জমা দিতে হবে। অর্থাৎ নিজের টাকা বা নিজের অত্যন্ত আস্থাভাজন কারো টাকা ছাড়া টাকা ব্যাংকে না দেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। দুজন দর্শক টেলিফোন লাইনে অপেক্ষা করছেন, বলুন প্লিজ। টেলিভিশন সেটের ভলিউমটা কাইন্ডলি মিউট করে দিন। হ্যাঁ, নমস্কার ম্যাডাম। বলুন। ম্যাডাম, বলছি যে আমার পরশুদিন আমার বোনের বিয়ে, এই মুহূর্তে আমি কি করব? এখন তো কোথাও কেনাকাটা করতে গেলে আমি 500,000 টাকা আমি আর ওইটা আবার কাজ করতে পারবো না। তখন বর্তমানে আমি কি করব? খুব আমি বুঝতে পারছি যে এই মুহূর্তে কি আতান্তরে আপনি পড়েছেন। আমি এই প্রশ্ন নিয়ে যাব। আরেক দর্শক টেলিফোন লাইনে রয়েছেন, তার বক্তব্যটা জাস্ট নিয়ে নেব। বলুন প্লিজ।
কোন দর্শক কি আছেন? সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমি কমলিকা পার্থপ্রতিম বাবুর কাছে জানতে যাব, পরশুদিন একজনের বোনের বিয়ে, কি করবেন? খুচরো বাজারে তো গ্রাহ্যই হবে না এই নোটটা। পার্থপ্রতিম বাবু, পরশুদিন একজনের বোনের বিয়ে, কি করবেন? কোন ট্রানজ্যাকশনের উপর জোর দেবেন আর কি? না, দেখুন, যেটা তো একটা বিষয় স্পষ্ট যে 500 এবং 1000 টাকা আজ রাত 12টার পর থেকে এটা লিগ্যাল টেন্ডার নয়। সুতরাং যদি কোনো এখন বোনের বিয়ে উপলক্ষে যদি বিরাট কিছু খরচা থাকে তো সেটা ইলেকট্রনিক মাধ্যমে করাই যায়। আর তাহলে বাকি যদি 500 এবং 1000 টাকা তার কাছে থেকে থাকে তাহলে ব্যাংকে গিয়ে ওটা জমা দিয়ে দিতে হবে। আর আরেকবার যদি দর্শকদের জন্য বলেন যে যারা অনিচ্ছা মানে অন্য কারোর থেকে টাকাটা না নেওয়ার ক্ষেত্রে এই জিনিসটা কিভাবে, যদি একটু আমাদের যেহেতু জেলার দর্শক রয়েছে তারা বাংলাটা ভালো বোঝেন এবং প্রধানমন্ত্রী পুরোটা ইংলিশে হিন্দিতে বলেছেন, অচেনা কারোর কাছ থেকে টাকা নেবে না, নিলে কি দেখে নেবে? না, একদম প্রথমত তার নিজের টাকা বা পরিবারের টাকা বা একদম নিজের চেনা মানুষ তারই টাকা নিয়ে ব্যাংকে জমা করা উচিত। আমি এক্ষেত্রে বলবো যে হ্যাঁ, অনেক সময় হয়তো অনেক দালাল চক্র সক্রিয় হতে পারে, তো সাধারণ মানুষ যেন অচেনা লোকের কাছ থেকে কোনোভাবে শুধু ব্যাংকে টাকা পরিবর্তনের জন্য টাকা দেওয়া সেটা যেন যতদূর সম্ভব সেসব যাতে না নেয়। দেখো মুপিয়া, বিয়ের ক্ষেত্রে ইলেকট্রনিক ট্রানজ্যাকশনের উপরেই বেশি জোর দিতে হবে, তাছাড়া কোনো উপায় নেই যেরকম উনি বললেন, এবং অচেনা মানুষের কাছ থেকে টাকা না নেওয়াটাই একেবারে বেটার, কারণ সেই টাকা বেশি অ্যামাউন্ট অফ টাকা তিনি জমা দিতে পারবেন। একেবারে কমলিকা, অর্থাৎ সাধারণ মানুষের কিন্তু ইলেকট্রনিক চ্যানেলের কথা বললেও যেহেতু সবাই এই ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডে সরকার নন বা একদম খুচরো বাজারের ক্ষেত্রে যেহেতু এখনো অবধি 500 বা 1000 টাকার যে নোট সেটার প্রচলনই বেশি, তাই সাধারণ মধ্যবিত্ত মানুষ, নিম্ন মধ্যবিত্ত মানুষ তারা কি করবেন এটা এই মুহূর্তে একটা বড় মাথা ব্যথার কারণ। আরো এক দর্শক টেলিফোন লাইনে রয়েছেন, বলুন প্লিজ। হ্যাঁ বলুন। দিদি, আমি পাঁশকুড়া থেকে বলছি, গৌতম মর্দিনা। বলুন প্লিজ। আমিও গ্রামের ছেলে, তো অসুবিধা অনেক হবেই। তো আপনার সঙ্গে আমাদের যোগাযোগটা বিচ্ছিন্ন হয়ে গেছে, আরেক দর্শক টেলিফোন লাইনে অপেক্ষা করছেন, বলুন। নমস্কার, আমি হাওড়া থেকে সুমিতা বোস বলছি। বলুন। আমার হাজবেন্ড জার্মানিতে থাকেন, ওনার কাছে কিছু ক্যাশ রয়ে গেছে, ইন্ডিয়ান কারেন্সি প্রায় 5-6 হাজার টাকা মতো উনি নিয়ে গেছেন, সেটা উনি 31শে ডিসেম্বরের মধ্যে ফিরছেন না, তাহলে ওনার টাকাটা কিভাবে চেঞ্জ করা যেতে পারে? যদি 31শে ডিসেম্বরের মধ্যে না ফিরতে পারেন, একটা শেষ সুযোগ থাকছে 2017-র 31শে মার্চ অব্দি একটা সুযোগ পাবেন, অর্থাৎ যদি আপনার স্বামী তার মধ্যে দেশে ফেরেন তাহলে রিজার্ভ ব্যাংকের নির্দিষ্ট দফতরে গিয়ে সেই টাকাটা তিনি বদল করতে পারবেন বৈধ পরিচয়পত্র সমেত। আমি একবার এই যে সাধারণ মানুষের যে ভোগান্তির জায়গাটা এটা নিয়ে যাব। রজত শুভ্র মুখোটি আমাদের সঙ্গে রয়েছেন। রজত, এই যে খুচরো ব্যবহারের জন্য যে টাকা আগামী 2-3 দিন, একজন দর্শক প্রশ্ন করছিলেন তার পরশুদিন বোনের বিয়ে, তিনি কি করবেন? ক্রেডিট কার্ড ডেবিট কার্ডে তো বিয়ের সমস্ত বাজার হয় না। মাছের যে ব্যক্তি বা যিনি হয়তো রিকশায় করে কিছু জিনিস নিয়ে যাবেন তিনি তো ডেবিট বা ক্রেডিট কার্ড নেবেন না, কি করবেন তারা? এই প্রশ্নটাই কিন্তু বড় হয়ে উঠছে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে কংগ্রেসের পক্ষ থেকেও দেশের প্রধান অপোজিশন দল তারাও কিন্তু এই প্রশ্নটাই তুলেছেন। 3-4টে ইস্যু খুব বড় হয়ে উঠেছে। 1 নম্বর, যে যারা একেবারে খুচরো ছোট গরিব মানুষ, দিন আনে দিন খায়, যাদের অংশটা দেশে বিরাট পরিমাণে, তাদের কথা আদৌ ভাবা হয়নি। তারা কিন্তু এই দুদিন যেহেতু ট্রানজাকশন হবে না, তারা কি করবেন? তারা কিন্তু রীতিমতো মাথায় হাত দিয়ে বসেছেন, এটা ঠিক। এবং এই যে ফোনটা এলো, এদের কথাও কিন্তু এক রাজনৈতিক মহল বলছেন যে এই যে যারা দিনানি দিন খায় বা ছোট ট্রেডার, ছোট ব্যবসায়ী, এবং যাদের আগামী দুদিন বাড়িতে কিভাবে তারা চলবেন, কিভাবে তাদের টাকার ট্রানজাকশন হবেন, এটা একটা পয়েন্ট। 2 নম্বর যে পয়েন্টটা কংগ্রেসের পক্ষ থেকেও তোলা হয়েছে এবং আমাদের কাছে যে ধরনের ফোন আসছে তাতেও আমরা পাচ্ছি যে এটা হচ্ছে উৎসবের মরশুম। এখন প্রচুর বিয়ে হচ্ছে, বিয়ে বাড়ি রয়েছে, বিভিন্ন মানুষ বিভিন্ন বাইরে যাচ্ছে, ঘুরতে যাচ্ছেন, সেই জায়গায় দাঁড়িয়ে এই টাইমিংটা তারা আদৌ মনে করছেন না এটা ঠিক হয়েছে। 3 নম্বর যে পয়েন্টটা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে যে 1000 টাকার পরিবর্তে 500 টাকা তো আবার ফিরেই আসছে, 1000 টাকার পরিবর্তে 2000 টাকার নোট চালু করা হচ্ছে। এখন 2000 টাকার নোটে যে জালি হবে না, 2000 টাকার নোট যে ব্ল্যাক মানিতে পরিণত হবে না, এই গ্যারেন্টি মোদী সরকারকে কে দিয়েছে? কংগ্রেসের পক্ষ থেকে এই প্রশ্নটা তোলা হয়েছে। এবং 4 নম্বর আরও একটা বিষয় তোলা হয়েছে, যেটা বড় করে বলা হচ্ছে যে ব্যর্থতা ঢাকার জন্য
যেহেতু ব্ল্যাক মানি নিয়ে, কালো টাকা নিয়ে মোদির পক্ষ থেকে ইলেকশনের আগে বিরাট বিরাট তোমার ঘোষণা করা হয়েছিল, প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেই ফ্রন্টে গভর্নমেন্টের পারফরমেন্স যেহেতু শূন্য, তার জন্য এটা একটা চমক দেওয়ার চেষ্টা, এবং চমক দিতে গিয়ে দেশবাসীকে, সাধারণ মানুষকে একটা বড় সংকটের মুখে ঠেলে দিচ্ছে মোদী সরকার কিছুদিনের জন্য, এবং এতে অর্থনীতির আদৌ কোনো লাভ হবে না বলে তারা মনে করছেন। ব্ল্যাক মানি কিছুটা বেরোবে, জালি টাকা কিছুটা বেরোবে ঠিক, কিন্তু 2000 টাকার নোট চালু করে মোদি সেই সমস্যার সমাধান করতে পারছেন না। কংগ্রেসের পক্ষ থেকে এই কথা বলা হচ্ছে, আমরা যা ফোন পাচ্ছি সেই ফোনের নির্যাসও কিন্তু অনেকটা এমনটাই বেরোচ্ছে। মৌপিয়া এবং রজত, আরো একটা বিষয় এক দর্শক প্রশ্ন করলেন যে তিনি দূর একটা প্রত্যন্ত গ্রাম থেকে ফোন করছেন, তিনি বলছেন যে তার এলাকার অনেক মানুষ তারা ব্যাংকের গ্রাহকই নন, তারা ব্যাংক গোয়ার্সই না, তারা তাদের কাছে হয়তো বিপদ আপদে পড়লে কি হবে সেই জন্য 500 বা 1000 টাকার নোট তারা রেখে দেন তাদের সঞ্চয়ে। তারা কি করবেন? সেখানে তো কোথাও দালাল চক্র অ্যাক্টিভ হয়ে যেতে পারে। এক্স্যাক্টলি মৌপিয়া, যে তুমি যদি আমাদের দেশে যত গ্রাম আছে, শুধু যদি আমাদের পশ্চিমবঙ্গের কথাই ধরো, পশ্চিমবঙ্গে যেই পরিমাণ গ্রাম রয়েছে, গ্রামে ব্যাংকিং ব্যবস্থা এখনো পৌঁছয়নি। স্বাধীনতার 7.5 দশক হয়ে গেল, এখনো কিন্তু গ্রামে ব্যাংকিং সিস্টেম পৌঁছয়নি, এবং সেক্ষেত্রে অল্টারনেটিভ হতে পারে পোস্ট অফিস, কিন্তু পোস্ট অফিসের সংখ্যাও অনেক কম। তার সামগ্রিক পরিণতিতে যে এই আগামী 2 দিন পুরো অর্থব্যবস্থার ট্রানজাকশন কোনো রকম হবে না, সাধারণ মানুষ কি করবেন সেটা বুঝতে পারছেন না, এবং তারপরে যারা ব্যাংকের অ্যাক্সেসিবিলিটি কম, পোস্ট অফিসের অ্যাক্সেসিবিলিটি কম, এই প্রশ্নগুলোও কিন্তু বড় হয়ে দেখা দিচ্ছে। কিন্তু এক শ্রেণীর মানুষ বলছে যে সার্জিক্যাল স্ট্রাইকের পর মোদির এটা আরেকটা সার্জিক্যাল স্ট্রাইক, যাতে তিনি 56 ইঞ্চির যে চওড়া বুকের কথা বলেন সেরকম একটা সাহস দেখালেন। কারণ এর আগেও একাধিকবার এই স্টেপের কথা বলা হয়েছে, বিভিন্ন সময় উঠেছে যে আর্থিক এই আমাদের কারেন্সি সিস্টেমে সংস্কার করা হোক, 1000 টাকা 500 টাকার নোট বাতিল করা হোক, কেউ সাহস দেখাননি। মোদি সেই সাহসটা দেখিয়েছেন। তার ফলে এটা বলা হচ্ছে অ্যানাদার সার্জিক্যাল স্ট্রাইক, দ্বিতীয় সার্জিক্যাল স্ট্রাইক। প্রথম সার্জিক্যাল স্ট্রাইক পাকিস্তানের ওপর, দ্বিতীয় সার্জিক্যাল স্ট্রাইক দেশের অর্থ ব্যবস্থাকে চাঙ্গা করতে অসাধু ব্যবসায়ীদের ওপর, সন্ত্রাসবাদীদের ওপর মোদির এটা দ্বিতীয় সার্জিক্যাল স্ট্রাইক। তুমি আমাদের সঙ্গে থাকো, বোঝাই যাচ্ছে যে এটা একটা রাজনৈতিক ইস্যু হয়ে উঠতে চলেছে, যেভাবে ইতিমধ্যেই কংগ্রেস প্রধান বিরোধী দল তারা তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কড়া ভাষায় প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। আমি আরো একবার চলে যাব পার্থপ্রতিম বাবুর কাছে, কমলিকা সেখানে রয়েছেন, দুজন দর্শক টেলিফোন লাইনে রয়েছেন তাদের প্রশ্ন নিয়ে। বলুন প্লিজ। হ্যাঁ, হ্যালো, বলুন। হ্যাঁ বলছি, সুতরাং সেটা একটা বিষয় যে বিরোধীরা তো তাদের একটা রাজনৈতিক ইস্যু, এগুলো যারা বিরোধিতা করে তারা টোটালি তাদের পজিশনটাকে দেখানোর জন্য, কারো বিরোধিতা না করলে আমি নিজে চালাতে আপনি পারবো না। সাধারণ মানুষ হিসেবে এই সিদ্ধান্তটা এটা আপনার উপর কি রকম প্রভাব বিস্তার করছে? আমার মনে হয় না কোনো প্রভাব আসবে, কারণ আমি কারো কাছে না কারো কাছে আমার এমন একজন ঠিক রিলেটিভ আছে যার কাছে আমি 2000 টাকা বা 5000 টাকা বা 10,000 টাকা রেখে তাকে বলতেই পারবো যে তুমি টাকাটা দিয়ে দিও, আমাকে এই টাকাটা দিয়ে আপাতত হেল্প করো। সবার তো সেরকম নাও থাকতে পারে, সবার তো সেরকম নাও থাকতে পারে। আমার মনে হয় না 100টা যদি পরিবার দেখা যায়, কোনো না কোনো ভাবে ছেলের বাড়ির আত্মীয়, মেয়ের বাড়ির আত্মীয়, একটা রিলেটিভ ঠিক থেকে যাবে। ধন্যবাদ আপনাকে, যদিও সবাই সেই আশা দেখছেন না। আরেক দর্শক টেলিফোন লাইনে অপেক্ষা করছেন, বলুন প্লিজ। হ্যালো, বলুন। হ্যাঁ, এমডি হাসানুজ্জামান বলছি, আমি লালগোলা থেকে। বলুন। বলছিলাম আমরা একেবারে প্রত্যন্ত গরিবে, মানে কি বলবো, মানে এলাকায় বাস করছি, গরিব এলাকায়। তো সেখানে শিক্ষা দীক্ষার হারও কম, অনেকেই অ্যাকাউন্ট সম্পর্কে জানেই না, ব্যাংক অ্যাকাউন্ট। তো তারা হয়তো কোনো রকম করে দিন আনে দিন করে ওই 10 টাকা করে জগিয়ে দেখা যাচ্ছে যে 1000 টাকা বা 500 টাকা করে রেখেছে তারা, এবং ওইভাবে ওই টাকাটা তারা কিভাবে বাই করবে আর কি, ওই ব্যাংকের মাধ্যমে তো তারা বুঝেই না, এবং ব্যাংক সেভাবে আমাদের এই সব অঞ্চলে খুব একটা বেশি নেই। তো ওই সমস্ত মানুষদের ওপর এগুলো কি বোঝা চাপানো হচ্ছে না? ধন্যবাদ আপনাকে। আমি পার্থপ্রতিম বাবুর কাছে এটা নিয়ে যাব। কমলিকা, পার্থপ্রতিম বাবু, যে তুমি আগেও বললাম যে এসবিআই এর রিচ গ্রামাঞ্চলে সবচেয়ে বেশি, এই অবস্থায় এসবিআই এর বিভিন্ন শাখা, রুরাল অঞ্চলের বিশেষ করে শাখাগুলো, তারা কি ধরনের কোঅপারেশন নিয়ে আসবে?
দেখুন, একটা যেরকম আগেও প্রশ্ন আসছিল গ্রামের থেকে, এবং এসবিআই এর সবচেয়ে বেশি গ্রামে শাখা, সেখানে আপনাদের তরফ থেকে অবভিয়াসলি একটা আপনার কাছে সার্কুলার আসবে, কিন্তু গ্রামের জন্য আপনি কি ভাবছেন যে কিভাবে কোঅপারেশন গ্রামের যারা মানে যে পড়াশুনো জানেন না তাদের ক্ষেত্রে কি টিপস আপনাদের, কিভাবে কোঅপারেশন করবে যদি একটু বলেন? প্রথমেই বলে রাখছি, আমাদের গ্রামে যারা গ্রাহক আছেন তাদেরকে নিশ্চিত করতে চাই যে তাদের কাছে যে টাকা আছে সেটা তাদের কোনো ক্ষতি হবে না। ব্যাংক খুললে 31 তারিখ অবধি আছে, অর্থাৎ হাতে আমাদের প্রায় 50 দিন আছে। সুতরাং এমনও নয় যে একেবারে যে সঙ্গে সঙ্গে গিয়েই একদম ব্যাংকে গিয়ে আপনাকে দিতে হবে। আপনারা এই 50 দিনের মধ্যে ব্যাংক কর্মচারীদের সাথে সহযোগিতা করুন, যে টাকা আছে আপনারা ব্যাংকে জমা করে দিন, এবং আমরা আস্তে আস্তে যত তাড়াতাড়ি সম্ভব স্বাভাবিক অবস্থা নিয়ে আসবো। নতুন ক্যাশ নিশ্চয়ই এসে যাবে ততদিনের মধ্যে, এবং গ্রামের গ্রাহকদের কোনো রকম দুশ্চিন্তার কারণ নেই। তাদের টাকা এক্সট্রা কোনো এফোর্ট গ্রামের ব্রাঞ্চেস গুলো নিশ্চয়ই আমরা সেটা দেখবো যাতে গ্রামের পরিষেবা যাতে অব্যাহত রাখা যায় এবং গ্রামের লোকেদের কোনো রকম যাতে অসুবিধা না হয়, সেটা আমরা নিশ্চয়ই দেখবো। কিন্তু কমলিকা পার্থপ্রতিম কাছে আমার এখানেই জিজ্ঞাসা যে রেগুলার ব্যবহারের জন্য লিকুইড যে ক্যাশটা থাকে সাধারণ মানুষের কাছে সেটা 500 বা 1000ই, সেটা যখন তারা পরিবর্তন করতে যাবেন এর মধ্যে আসু সেই যোগানটা থাকবে ব্যাংকগুলোতে, নোটের যোগানটা থাকবে? হ্যাঁ, একটা প্রশ্ন হচ্ছে যে লিকুইড ক্যাশ এদের কাছে অনেক থাকে গ্রামে, এবার তখন যারা যাবে এবং পরিবর্তে চাইবে সেই ক্যাশটা কি সেই গ্রামের ব্যাংকগুলোয় থাকবে? এটা পুরো ক্যাশ সাপ্লাইয়ের উপর ডিপেন্ড করছে, কিন্তু আমার কথা যে আমরা এখন দেশে সম্পূর্ণভাবে একটা অন্যরকম অর্থনীতি অর্থাৎ নন ক্যাশ ইকোনমির দিকে মুভ করছি। সুতরাং আমি প্রথমে বলবো যে আপনাদের কাছে যে টাকাটা আছে সেটা আপনারা আমানত হিসাবে ব্যাংকে জমা রাখুন, এবং তখন যখন যেরকম প্রয়োজন সেরকম ভাবে আপনারা টাকা নিন এটিএম থেকে বা ব্যাংক থেকে, ততদিনে পরিষেবা সম্পূর্ণ স্বাভাবিক হয়ে যাবে, এবং আপনারা যে নতুন লিগ্যাল টেন্ডার সেভাবেই আপনারা টাকাটা গ্রামের ক্ষেত্রে ক্যাশ সাপ্লাইটা যাতে বেশি হয় এটা নিশ্চয়ই দেখা হবে। নিশ্চয়ই দেখা হবে। আমি আসবো কমলিকা, তার আগে একবার রজত শুভ্র মুখোটির কাছে চলে যাব নিউজ রুমে। রজত, ইতিমধ্যেই সবাই আমরা দেখছি যে উদ্বেগ প্রকাশ করছেন। নিশ্চয়ই, আমি যদিও স্টুডিওতে বসে আছি কিন্তু আমার আন্দাজ বলছে যে নিশ্চয়ই যারা বাইরে রয়েছেন তারা প্রথম গন্তব্য হিসেবে এটিএম কাউন্টারকে বেছে নিচ্ছেন। সেখানে গিয়ে কি দেখা যাচ্ছে? দেখো, এই মুহূর্তে আমাদের অফিসে একজন সহকর্মী তিনি ব্যাংকে এটিএমে টাকা তুলতে গিয়েছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যা প্রতিশ্রুতি দিচ্ছেন, আরবিআই এর গভর্নর তিনি যা প্রতিশ্রুতি দিচ্ছেন, কিন্তু বাস্তবের মাটিতে কি হচ্ছে তার মধ্যে কিন্তু একটা বিরাট ফারাক থেকে যাচ্ছে। তার যে এই এটিএমে তিনি কার্ড দেওয়ার পর তিনি টাকা তুলতে গিয়েছিলেন, এটিএম কি রিপ্লাই দিচ্ছে, আমি ব্যাংকের নাম দেখাচ্ছি না মৌপিয়া, এতে স্পষ্ট করে লেখা আছে তিনি কিন্তু 400 টাকা তুলতে গিয়েছিলেন, তাতে লেখা আছে উইথড্রল ডিক্লাইন্ড, আনএবল টু প্রসেস। অর্থাৎ এটিএম কিন্তু ইতিমধ্যেই শহরের একাধিক এটিএম মৌপিয়া আমরা দেখতে পাচ্ছি, তারা বলছে যে আনএবল উইথড্রল ডিক্লাইন, আনএবল টু প্রসেস। অর্থাৎ এটিএম গুলো কিন্তু কালকে থেকে বন্ধ হওয়ার কথা, কিন্তু প্রচুর এটিএম মৌপিয়া এখন স্পষ্ট দেখা যাচ্ছে এইচডিএফসি ব্যাংক কিন্তু টাকা কিন্তু এখন তারা বন্ধ করে দিয়েছে। এটা একটা কিন্তু বাস্তবের মাটিতে সমস্যা। রজত, তুমি আমাদের সঙ্গে থাকো। রজত, আমি তোমার কাছে আবারও ফিরবো। আমাদের আরেক প্রতিনিধি বিক্রম দাস রয়েছেন এলগিন রোডের কাছে, সেখানে এটিএম কাউন্টারের কি চিত্র আমরা একবার দেখার চেষ্টা করব। বিক্রম, মৌপিয়া, এই মুহূর্তে আমরা এলগিন রোডের এসবিআই কাউন্টারে দাঁড়িয়ে আছি এবং তোমাকে এই মুহূর্তে আমি ছবিটা তোমাকে দেখাবো। তুমি দেখতেই পাচ্ছ যে লম্বা লাইন কিন্তু বিভিন্ন এটিএমে পড়ে আছে, কারণ কি ইতিমধ্যে তারা যেটা জানতে পেরেছেন যে রাত্রি 12টা অবধি এটিএম খোলা রয়েছে, এবং সেই কারণেই একদিকে একটা আশঙ্কা রয়েছে যে এই 500 এবং 1000 নোট তারা কি করবেন সেই নিয়ে কিন্তু একে অপরের সঙ্গে আলোচনা। অপরদিকে লম্বা লাইন পড়েছে এটিএমে, এখনো কিন্তু এটিএম থেকে টাকা উঠছে, কিন্তু একদম রাত্রি 12টা অবধি ডেডলাইন, সেই তার মধ্যে কিন্তু টাকা তুলতে হবে, সেই কারণে কিন্তু এই লম্বা লাইন। আমার সঙ্গে রয়েছেন বেশ কয়েকজন, আমি জিজ্ঞেস করবো এত রাত্রিবেলা লাইন দিয়ে কেন এটিএমে এসছেন? গভর্নমেন্ট যে পলিসিটা নিয়েছে সেটাকে সাপোর্ট করছি। আমাদের কাছে যা 1000 টাকার নোট আছে দিয়ে দিচ্ছি, কাল থেকে যদি 100 টাকা নোট পাবো আমরা ব্যাংক থেকে নেব। এই জন্য কি আপনি এতগুলো 1000 টাকা নোট এনেছেন? এনেছি না, ওই তো পকেটে ছিল, মার্কেটিং করতে যাচ্ছিলাম, গভর্নমেন্ট পলিসি এসছে, ইনফরমেশন এসছে, আমরা ডিপোজিট দিয়ে দিচ্ছি। রাত্রিবেলা এসে এটিএম এ লাইন দিয়ে টাকা তুলতে হচ্ছে, মানে সমস্যা হচ্ছে নাকি মোদী সরকারের এই সিদ্ধান্তকে আপনারা স্বাগত জানাচ্ছেন? स्वागत जानाচ্ছি। কেন? प्रॉब्लम क्या है? जिनका ब्लैक मनी है उनका निकलेगा,
प्रॉब्लम तो उनको होना चाहिए, अपना तो वाइट है भैया, अपने को तो जमा करना है, अपने को निकालना है। আমি আপনার কাছে আসবো দাদা, এই সিদ্ধান্তকে কিভাবে দেখছেন? এটা ঠিকই আছে, কিন্তু একটু সময় দেওয়া উচিত ছিল। হঠাৎ 2 ঘন্টা আগে এরকম মানে ডিসিশন নেওয়া ঠিক হয়নি আর কি। আমি আপনার কাছে আসবো দাদা, এত লম্বা লাইনের জন্য কোথাও কোনো অসুবিধা হচ্ছে? অসুবিধা হচ্ছে, আমরা গেছিলাম পূর্ণ, ওখানে অনেক ভিড় ছিল, গুরুদ্বারার কাছে আছে, ওখানে অনেক লাইন, এখানেও লাইনটা অনেক বেড়ে গেছে। অসুবিধা হচ্ছে ওই আমাদের যে ঘরে টাকা রাখি, আবার 2 দিন জন্য আবার টাকা জমা করতে অসুবিধা হবে। টাকা কি বিক্রম, উঠলো? যদি এটিএম কাউন্টারটা একটু আমাদের ভালো করে একটু দেখাও, আমরা একটু এটিএম কাউন্টারটা দেখতে চাই, এবং সেখানে যারা বেরোচ্ছেন 100 রুপিস নোট তারা কি পাচ্ছেন? একেবারে আমি এটিএম কাউন্টারের সামনেই আছে, তুমি দেখতে পাচ্ছ যে ঠিক এটিএম কাউন্টারের দরজা, সেখানে কিন্তু এই মুহূর্তে লোকজন ঢুকছে এবং তারা কিন্তু একদিকে যেরকম টাকা তুলছেন, অপরদিকে টাকা ডিপোজিট করছেন। যেরকম সংখ্যা রয়েছে, টাকা তোলার সংখ্যা লোকের বেশি রয়েছে, তেমনই কিন্তু টাকা ডিপোজিট করার সংখ্যা কিন্তু বেশি। একটু বিক্রম, দরজা ঠেলে যিনি সিকিউরিটি গার্ড রয়েছেন তার সঙ্গে যদি একটু কথা বলার চেষ্টা করো, 100 টাকার নোট উঠছে তো, এইটা যদি তিনি একটু নিশ্চয়তা দেন। একেবারে আমি একবার সিকিউরিটির সঙ্গে কথা বলার চেষ্টা করবো, আপনার সঙ্গে আমি 2 মিনিট কথা বলার চেষ্টা করবো। 100 টাকার নোট কি উঠছে এটিএম থেকে? এখন এটিএম বন্ধ রাখা হয়েছে। এটিএম বন্ধ রাখা হলো কেন? এখন এটিএম 100 দোকানে নেই, 500 বেরোচ্ছে, এখানে এটিএমটা বন্ধ রাখা হয়েছে। 500 1000 আছে, তো এখানে এটিএমটা বন্ধ রাখা হয়েছে। তুমি শুনতেই পেলে মৌপিয়া, যেহেতু 100 টাকার নোট শেষ হয়ে গেছে এবং ডিপোজিটে শুধু করা যাবে, কারণ 500 টাকা 1000 টাকার নোটে শুধু বেরোচ্ছে। এবার ওনারা কি বলছেন, যারা লাইন দিয়ে রয়েছেন তারা কি জানেন যে আসলে এই এটিএম থেকে 100 টাকার নোট বেরোবে না, এটিএমটা কার্যত বন্ধ রয়েছে? একেবারে আমি যাবো তাদের কাছে, আমি তাদের কাছে আরেকবার জিজ্ঞেস করার চেষ্টা করব যে আপনারা কি জানেন যে এখনো পর্যন্ত এই এটিএম থেকে 100 টাকার নোট বেরোচ্ছে না, শুধুমাত্র 500 এবং 1000 এর নোট বেরোচ্ছে, সেক্ষেত্রে শুধুমাত্র আপনারা ডিপোজিটই করতে পারবেন? হ্যাঁ, আমরা শুধু ডিপোজিটই করতে এসেছি। আমি শুধু একটা জিনিস বলতে চাইছি নরেন্দ্র মোদী গভর্নমেন্টের জন্য, দিস ইজ মোদি সার্জিক্যাল স্ট্রাইক অন ব্ল্যাক মানি। আমি আপনার কাছে আসবো, এই যে ডিপোজিট করতে এসেছেন নাকি আপনি টাকা তুলতে এসেছেন? ডিপোজিট করতে এসেছি। মুপিয়া, তুমি শুনতে মানে পেলে 100 টাকার এনাফ নোট, 100 টাকার এনাফ নোট এদের সবার কাছে, যারা লাইন দিয়েছেন সবার কাছে আছে, যাতে আগামী 2, 3 বা 4 দিন তাদের সংসার এবং হাত খরচ চলে যায়। আগামী 2-3 দিন বা 4 দিন আপনাদের যাতে সংসার চলে যায় বা আপনাদের যে কোনো খরচ চলে যায়, তার জন্য কি আপনাদের পর্যাপ্ত 100 টাকার নোট রয়েছে? আমাদের কাছে পর্যাপ্ত নোট নেই, কিন্তু তবুও আমরা গভর্নমেন্টের এই পলিসিটাকে অ্যাপ্রিসিয়েট করছি। এটা খুব ভালো কাজ হচ্ছে, যে গভর্নমেন্ট প্ল্যানিং নিয়েছে, তাদের সঙ্গে আছি আমরা। আপনার কাছে আছে? আছে, আবার ডেবিট কার্ড আছে, ক্রেডিট কার্ড আছে। আমরা সব এখন ডিজিটাল মানি হয়ে গেছে সব কিছু, আর ডিজিটাল আমরা ইউজ করব। আমরা স্বাগত করছি এটা নরেন্দ্র মোদীর যা ইনিশিয়েটিভ আছে, অনেক ভালো। দেখো, ওয়ালেট বা বাড়িতে 100 টাকার নোট সাফিসিয়েন্ট থাকুক বা না থাকুক, সরকারের যে সিদ্ধান্ত, ব্ল্যাক মানিকে আটকানোর যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তকে কিন্তু সমর্থন জানানো হচ্ছে এবং সেই কারণে কিন্তু মানুষ কার্যত স্বাগত জানাচ্ছেন এই ডিসিশনকে। মৌপিয়া, বিক্রম, আসবো এই এলগিন রোডের পশ এলাকায় এসবিআই কাউন্টারের এটিএম কাউন্টারের সামনে যারা রয়েছেন তারা হয়তো এই মুহূর্তে এতটা সমস্যা দেখছেন না, কারণ তারা বেশিরভাগই ইলেকট্রনিক ট্রানজাকশনে ওপর ভরসা করেন। কিন্তু সাধারণ গ্রামগঞ্জ মফস্বল, তার একটা বড় অংশের মানুষ যারা শুধুমাত্র নোট সেটাই ব্যবহার করেন, তারা কি করবেন? আমি আরো একবার পার্থপ্রতিম বাবুর কাছে চলে যাব। কমলিকা, একেবারে যে প্রশ্নটা উঠছে বারবার, আপনি শহরের যারা গ্রাহক, গ্রামের যারা গ্রাহক, তারা কিভাবে কি করবে যদি আরেকবার বলেন, এবং যেরকম প্রধানমন্ত্রী বলেছেন সেই পয়েন্টসগুলো যদি আমাদের আরেকবার বলেন। মানে এটিএম এ 100 টাকার নোট পাওয়া যাচ্ছে না কমলিকা, যে 500 এবং 1000 টাকা, যেটা আজকে রাত 12টার পর থেকে আর লিগ্যাল টেন্ডার হিসেবে থাকছে না, এই দুটি নোট এটিএম এ 100 টাকার নোট পাওয়া যাচ্ছে না বেশিরভাগ জায়গায়, সেক্ষেত্রে কি করবে? ওটাই তো আমরা বলছি যে কালকে এটিএম গুলো, এটা যে একটা টেকনোলজির ব্যাপার, কালকে এটিএম পরিষেবা ওই জন্যই বন্ধ রাখা হচ্ছে। বিভিন্ন জায়গাতে ক্যাসেট যেগুলো আছে সেগুলোকে 500 টাকার পরিবর্তে 100 টাকায় করা হবে। এর জন্য ব্যাংকে 1-2 দিন একটু সময় দিতে হবে। আমার একমাত্র অনুরোধ দর্শকদের কাছে এবং গ্রাহকদের কাছে, যে আতঙ্কিত না হয়ে তারা ব্যাংক কর্মচারীদের সাথে সহযোগিতা করুন। আপনার যেটা আমানত, সে আমানত সুরক্ষিত।
আপনার যে নিজস্ব আমানত যেটা নগদে আছে সেই নগদ আমানত আপনারা ব্যাংকে জমা রাখুন, কিন্তু দালাল চক্র থেকে সাবধান থাকুন, এটাই আমার অনুরোধ। আর ব্যাংক কর্মচারীদের সাথে সহযোগিতা করুন। এটা ব্যাংক কর্মচারীদের কাছে একটা বিরাট চ্যালেঞ্জ, কারণ তারাও হঠাৎ এর সম্মুখীন হচ্ছে, কিন্তু আমরা দৃঢ় বিশ্বাস যে আমাদের কর্মচারীরা সম্পূর্ণভাবে আপনাদের সহযোগিতায় এই যে পরিস্থিতিটা যত তাড়াতাড়ি সম্ভব আমরা স্বাভাবিক করব। আমি আসবো কমলিকা, আমি আরেকবার রজত মুখার্জির কাছে চলে যাব। রজত, প্রথমত মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া সেটা তোমার কাছে জানতে চাইবো, এবং সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া কি? দেখো, মুখ্যমন্ত্রী কিছুক্ষণ আগে টুইট করেছেন। প্রথমে তিনি এই সিদ্ধান্তের সমালোচনা করেছিলেন, কিন্তু এই মুহূর্তে তিনি যেটা টুইটে বলেছেন যে ইমিডিয়েট এই সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তিনি প্রথম দাবি তুললেন, অ্যাবসলিউটলি পলিটিক্যাল হেড অন কলিশনে গেলেন নরেন্দ্র মোদীর সঙ্গে। তিনি যখন দেখছেন যে এই গোটা সিদ্ধান্ত জুড়ে ঘিরে পাবলিকের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে একটা দোদুল্যমানতা তৈরি হয়েছে, একটা তাদের মধ্যে একাধিক প্রশ্নের সম্মুখীন হয়েছেন, তারা অসুবিধায় পড়ছেন, মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক সেই সুযোগে, সেই জায়গায় দাঁড়িয়ে তার টুপি কিন্তু সাধারণ মানুষের পাশে ছুড়ে দিলেন এবং বললেন ইমিডিয়েট নরেন্দ্র মোদীকে এটা প্রত্যাহার করতে হবে। এটা প্রত্যাহার করা সম্ভব নয়, সেটা এই মুহূর্তে সবাই জানেন, কিন্তু এই যে সাধারণ মানুষ যারা অসুবিধায় পড়ছে তাদের পাশে এবার পলিটিক্যাল পার্টিগুলো দাঁড়ানো শুরু করলো এবং কংগ্রেসের পক্ষ থেকে রিয়াকশন জানানো হয়েছে এটা ঠিক হয়নি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে ইমিডিয়েট এটা প্রত্যাহার করা হোক। এবং দ্বিতীয় যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া। মৌপিয়া, সোশ্যাল মিডিয়া কিন্তু আমাদের সমাজের এই মুহূর্তে আয়নায় পরিণত হয়েছে। সোশ্যাল মিডিয়ায় কিন্তু এই নরেন্দ্র মোদীর এই সিদ্ধান্ত নিয়ে রীতিমতো হাসির খোরাক বানানো হয়েছে, রীতিমতো হাস্যাস্পদ করে তোলা হয়েছে সিদ্ধান্তকে। তাহলে বোঝা যাচ্ছে যে সাধারণ মানুষ, গ্রামের মানুষ অসুবিধায় পড়ছেন, শহরের মানুষ, আধা শহরের মানুষ, তারা সিদ্ধান্ত নিয়ে কিন্তু হাসি মস্করা করছেন। আমি তোমাকে একটা ছবি দেখাতে পারি যেটা এই মুহূর্তে ফেসবুকে রীতিমতো ভাইরাল হয়ে গেছে। 500 টাকার নোট, তাতে বাদাম, চিনে বাদাম বা মুংফলি খাওয়া হচ্ছে। এই দেখো, আমি আমার ক্যামেরাম্যানকে বলছি যে 500 টাকার নোট সেটা শুধুমাত্র ব্যবহার করা হচ্ছে বাদাম খাওয়ার জন্য। অর্থাৎ টাকাটা এতটাই ভ্যালুলেস হয়ে গেছে। কোনো যদি আমি ছবিটা দেখাতে পারি, 500 টাকা বাদাম খাওয়ার কাজে ব্যবহার হচ্ছে। অর্থাৎ যেটা মেন ইয়ে মৌপিয়া, যে 1000 টাকাও তুমি দেখো, 1000 টাকাও বাদাম খাওয়ার জন্য, চিনে বাদাম খাওয়ার জন্য ব্যবহার হচ্ছে। মেন ব্যাপারটা কি? মেন ব্যাপারটা হচ্ছে এর মধ্যে দিয়ে প্রমাণ হচ্ছে যে শহরের মানুষ এবং গ্রামের মানুষ, দু ধরনের মানুষের মধ্যে কিন্তু দু ধরনের মানসিকতা তৈরি হয়েছে। গ্রামের মানুষ যারা বলছেন যে তাদের কাছে ব্যাংক নেই, পোস্ট অফিস নেই, তারা কি করবেন এই 2-3 দিন, তারা কোথায় যাবেন, কিভাবে ইকোনমিটা চলবে। শহরের মানুষ, তাদের কিন্তু সেইভাবে এই মুহূর্তে দাঁড়িয়ে একটু সংকট আছে, কিন্তু তাদের কাছে যথেষ্ট টাকার যোগান রয়েছে। তাদের ইমিডিয়েট রিয়াকশন হচ্ছে এটাই যে এই সিদ্ধান্তটা হাস্যাস্পদ সিদ্ধান্ত, এরা ফেজ আউট ম্যানারে করা যেত। এবং আমরা দেখলাম রাজনৈতিক দলগুলো এবার লাইন নিচ্ছে। কংগ্রেসের পক্ষ থেকে সমালোচনা করা হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় এক ধাপ আগিয়ে বলছেন যে এই সিদ্ধান্ত প্রত্যাহার করা হোক। মোটের ওপর দাঁড়িয়ে মোদির যে কোনো সিদ্ধান্তকে ঘিরেই যে বিতর্ক হয়, এটাও তার ব্যতিক্রম হলো না। পাকিস্তান অ্যাটাক, যে পাকিস্তানে যে সার্জিক্যাল স্ট্রাইক, তার উপর অর্থনীতিকে চাঙ্গা করার জন্য, কালো টাকা দূর করার জন্য, দুর্নীতি দূর করার জন্য মোদির সার্জিক্যাল স্ট্রাইক অর্থনীতির উপর আরো একটা বড় বিতর্ক। তুমি আমাদের সঙ্গে থাকো, কারণ বিভিন্ন দর্শকরা আমাদের ফোন করছেন এবং খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে উদ্বেগ এবং আশঙ্কার মুখোমুখি তারা সেটা শেয়ার করছেন। 2 দর্শক আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন, যার মধ্যে একজন রয়েছেন কেরালা থেকে। বলুন প্লিজ। বলুন প্লিজ। আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমি আবারও রজতের কাছে যাব। রজত, কিছুক্ষণ আগে ভিন রাজ্য থেকে একটি ফোন এসেছিল এবং তারা বলছিলেন যে ধরো নির্মাণ কাজের সঙ্গে যুক্ত অনেক, বা সোনার উপর গয়না তৈরির কাজে যুক্ত অনেক, অসংগঠিত ক্ষেত্রে কাজ করেন এমন অনেক শ্রমিক তারা রাজ্যের বাইরে আছেন, তাদের কাছে কিছু টাকা আছে, যে টাকাটা তারা বাড়িতে আসার জন্য সঞ্চয় করেন। তারা কি করবেন? তারা কোথায় ডিপোজিট করবেন? এটা ভয়ঙ্কর উদ্বেগের মধ্যে তারা পড়েছেন। এই প্রশ্নগুলোর কোনো উত্তর নেই মৌপিয়া। মূলত যে 3টে জিনিস বলা হচ্ছে, যে 500 টাকা এবং 1000 টাকার নোট বাতিল হয়ে গেল। তোমার 10 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত, 30 তারিখ পর্যন্ত নভেম্বরের এই 50 দিন যে কোনো ব্যাংকে, যে কোনো পোস্ট অফিসে গিয়ে আইডি দিয়ে টাকা ভাঙানো যাবে।
যারা পারবেন না তাদের জন্য 31শে মার্চের সময়সীমা দেওয়া হবে, কিন্তু একটা শর্ত সাপেক্ষে যে তারা আরবিআই যে কোনো জায়গা থেকে ডিক্লারেশন দিয়ে টাকা ভাঙিয়ে নিতে পারবেন। কিন্তু হাসপাতাল, ব্যাংক, হাসপাতাল, পোস্ট অফিস এই সমস্ত জায়গায় তোমার আগামী 72 ঘন্টা এটা করা যাবে, ট্রানজাকশন করা যাবে, 500 টাকা 1000 টাকা চলবে। কিন্তু একই সঙ্গে যেটা গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে যে ব্যাংক আগামীকাল বন্ধ থাকবে, কিছু কিছু এটিএম কাল বন্ধ থাকবে, কিছু কিছু আমি সাধারণ মানুষের বক্তব্যটি শুনে নেব। রজত, তুমি আমাদের সঙ্গে থাকো। 12টার পর দিয়ে সব বন্ধ হয়ে যাবে এটিএম, আর পরবর্তীকালে 50 দিনের মধ্যে সব 500 টাকা 1000 টাকার নোটগুলো নিয়ে নিতে হবে, ব্যাংক অন্য নোট দেবে। এর জন্য এত পরিশানি, এখন এত রাত্রে বাড়ি না গিয়ে এখানে এখন এটিএম দিয়ে পয়সা। এই বিষয়টা মোটেও তো এরকম ভালো লাগছে না, কারণ মানুষকে একটা হ্যারাসমেন্ট করার হচ্ছে যে মানুষ কিভাবে হ্যারাসমেন্ট হবে, এরকম এত তাড়াতাড়ি কুইক সময়ের মধ্যে এইভাবে করাটা ঠিক উচিত না। মোদী সরকারের এই যে সিদ্ধান্তটাকে কিভাবে দেখছেন? বাংলা জানি না, হিন্দি में बोलिए। Actually, I'm traveling to Bangalore now. Suddenly, this decision has took so many problems. Some alternate has to be find out before taking this decision. Some alternate has to be decided because suddenly its decision took, and now the people are facing issues. বলুন তো, কতটা অসুবিধা হচ্ছে? অসুবিধা তো প্রথম দুদিন তো হবেই যতক্ষণ না নোট পাচ্ছি, কিন্তু স্টেপটা খুব ভালো, মানে দৃঢ় স্টেপ, দেশের জন্য খুবই ভালো। এতে তো ফেক নোট ধরা পড়বেই, ব্ল্যাক মানিও ধরা পড়ে গেল সব। এজন্য মোদী সরকারকে ধন্যবাদ, সমর্থন করি, আর কিছু না। দেখতে পেরেছেন যে রাত্রি 12টা অবধি এটিএম খোলা রয়েছে এবং সেই কারণে একদিকে একটা আশঙ্কা রয়েছে যে এই 500 এবং 1000 নোট তারা কি করবেন সেই নিয়ে কিন্তু একে অপরের সঙ্গে আলোচনা। অপরদিকে লম্বা লাইন পড়েছে এটিএম এ, এখনো কিন্তু এটিএম থেকে টাকা। আমি আবারও ফিরে দেবো রজত শুভ্র মুখার্জির কাছে। রজত, আমরা দেখছি যে বেশিরভাগ এটিএম কাউন্টার সেখানে 100 টাকার নোট অ্যাভেলেবেলই নয়। আমরা যদি একটু সাধারণভাবে ধরে নেওয়ার চেষ্টা করি যে হাত খরচের জন্য যে টাকা সঙ্গে থাকে তার মধ্যে 200-300 টাকাই শুধুমাত্র 100 টাকার নোটে থাকে, সেই অবস্থায় একজন এখন কি করবেন? হ্যাঁ রজত, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? রজত, কি শুনতে পাচ্ছ আমার কথা? মৌপিয়া, তুমি যদি প্রশ্নটা আরেকবার করো। রজত, এই যে যদি আমরা একটু সিচুয়েশনটা বোঝার চেষ্টা করি, যে ধরো এক ব্যক্তি, তার কাছে 100 টাকার নোট হাত খরচের জন্য 2-3টে 4টে 5টাই জেনারেলি থেকে থাকে বড় অংশে। তো একটা অভিজাত এলাকার একটা এটিএম কাউন্টার, যারা হয়তো ইলেকট্রনিক ট্রানজাকশনে অনেক বেশি দড়ো, তাদের ক্ষেত্রে সমস্যাটা তেমন না হলেও সাধারণভাবে কতটা সমস্যার অবকাশ থাকছে। কাল সকালে একজন বাজার যাবেন কি করে, কাল সকালে একজন অফিস যাবেন কি করে, কাল সকালে একজনের যদি মাকে ডাক্তার দেখানোর থাকে তিনি যাবেন কিভাবে? এই প্রশ্নগুলোর তো কোনো উত্তর নেই। একদমই মৌপিয়া, এই প্রশ্নগুলোর কোনো উত্তর নেই। আমরা বিভিন্ন এটিএম এ আমাদের রিপোর্টাররা আছে, তাদের মাধ্যমে আমরা দেখাচ্ছি। বিভিন্ন জায়গার থেকে আমাদের অফিসে এখন ফোনের বন্যা বয়ে যাচ্ছে। প্রত্যেকের একটাই প্রশ্ন, এই 2-3 দিন কিভাবে চলবে। 100 টাকার বেশি 500 টাকা তারা তুলছেন না, 400 টাকা করে তারা তুলতে চাইছেন এবং 400 বেশ কিছু জায়গায় হচ্ছে ট্রানজাকশন ফেল, বলছে যে টাকা নেই, ট্রানজাকশন ফেল। এবং বেশিরভাগ এটিএম কিন্তু রীতিমতো এটিএম পরিষেবা কলকাতা এবং তার আশেপাশে স্তব্ধ হয়ে পড়েছে। তার ফলে যে 100 টাকার মধ্যে দিয়ে যেহেতু 1000 টাকা 500 টাকার পরেই 100 টাকা, এবং এই 100 টাকা দিয়ে আগামী 2-3 দিন কিভাবে লেনদেন চালানো হবে তার জন্য 400 টাকা করে লোকে বারবার তুলতে চাইছে। সেখানে প্রচুর লম্বা লাইন পড়ে গেছে। কোনো জায়গায় দেখাচ্ছে টাকা শেষ, কোনো জায়গায় দেখাচ্ছে যে ট্রানজাকশন ফেল, এবং এটিএম গুলো কিন্তু আর প্রপারলি মানুষের পরিষেবায় কাজে লাগছে না। অর্থাৎ যখন থেকে এই ঘোষণা হয়েছে তখন থেকেই এটিএম গুলো কিন্তু রীতিমতো ফুল ফ্লেজেড পারফর্ম করা বন্ধ করে দিয়েছে। তারপরে আগামীকাল থেকে যে এটিএম বন্ধ হওয়ার কথা ছিল সেগুলো কিন্তু আমরা দেখছি যে রাত্রি 9টার পর থেকেই ফাংশন করা বন্ধ হয়ে গেছে বলে সাধারণ মানুষ ব্যাপক সমস্যার মুখে পড়ছেন, ব্যাপক সংকটের মুখে পড়ছেন। এ ব্যাপারে কিন্তু কোনো সন্দেহ নেই। শহরের মানুষের কাছে টাকা আছে, আত্মীয় স্বজনের থেকে তারা টাকা তুলে নিতে পারছেন, বন্ধু বান্ধব থেকে 100-150-200 টাকা করে নিচ্ছেন। কিন্তু গ্রামের মানুষ, প্রত্যন্ত গ্রামের মানুষ, আধা শহরের মানুষ যেখানে এটিএম এর সংখ্যা কম, তারা কিন্তু আরো বেশি পরিমাণে সমস্যার মুখে পড়ছে। মানে রজত, ধরো একটু যদি আমরা বাস্তব সিচুয়েশনটা বোঝার চেষ্টা করি, ধরো এই মুহূর্তে আমার যদি টাকার দরকার লাগে, তোমার কাছ থেকে আমি ধার করতে যাই, তোমার কাছেও তো এই মুহূর্তে 100 টাকার নোট সেটা লিমিটেড। একদমই তাই মৌপিয়া, যে এই মুহূর্তে দাঁড়িয়ে আমি তো আগামী 2 দিন আমি
150 10 5 2 1 এই নোটের ভিত্তিতে আমাকে চলতে হবে। তারপরে আমার 100 টাকার নোট, আমি তোমাকে আগেই বললাম যে ওভারঅল গোটা দেশে যেই পরিমাণ টাকা রয়েছে এই ঘোষণার আগে, সেই টাকার যে অর্থমূল্য যা করতে পারি তার প্রায় 85% টাকা 1000 টাকা এবং 500 টাকা। অর্থাৎ একটা বিরাট পরিমাণ টাকা কিন্তু ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, তা অবৈধ হয়ে গেছে। মাত্র 15% মূল্যের টাকা রয়েছে, এটাকে রিপ্লেস করা হবে। কিন্তু এ কদিন চলবে কিভাবে? সাধারণ মানুষের কাছে 100 টাকা অত নেই। এবং আমরা রজত বিভিন্ন জেলার এটিএম এর ছবিও এই মুহূর্তে আমাদের কাছে আসতে শুরু করেছে। আমরা দেখতে পাচ্ছি শহরের মতোই সেখানেও লম্বা লাইন, এবং এই মুহূর্তে সবার মাথায় একটাই ভাবনা যে আগামী 2-3 দিন তারা কি করবেন। এখানে আমি রজত তোমার কাছে জানবো যে হয়তো এই উদ্যোগ, যেটাকে অনেকেই বলিষ্ঠ পদক্ষেপ বলছেন, তার মাধ্যমে কালো টাকা কলঙ্ক মুক্ত করা গেল অর্থনীতি, হয়তো যে 10 তারিখের পর থেকে যে টাকা বদলের যে প্রক্রিয়া সেটাও হ্যাসেল ফ্রি হলো। আমরা আশা করলাম যে সেটাও হ্যাসেল ফ্রি হলো। আমি আসবো রজত তোমার কাছে। और ये सारे बेनामी ट्रांजैक्शन पहली बार इस देश के अंदर किसी सरकार ने इस तरह का जो है ये एप्रिशिएटिव, इतना एप्रिशिएबल है कि इसके बारे में कुछ भी जो है ना कोई डिसेंट इसमें करने की जरूरत ही नहीं है। बिकॉज जो भी आदमी जिसके व्हाइट मनी होल्डर है, सर्विस क्लास हो या किसान हो या कोई भी गरीब आदमी हो, जिसके पास व्हाइट मनी है और ब्लैक मनी नहीं है, उसको डरने की क्या जरूरत है? वो बैंक में जाके पैसा बदल सकता है। और ये एक विद अ सिंगल स्ट्रोक ऑफ पेन इस इकोनॉमी के लिए ये बहुत अच्छा कदम उठाया है सरकार ने, और पहली बार किसी सरकार ने इतनी हिम्मत दिखाई है इतने सालों में। जब से देश आजाद हुआ है यहाँ पे सिर्फ करप्शन और करप्शन और करप्शन है। আমি আবারও ফিরবো রজতের কাছে। রজত, হ্যাঁ, তারপরে এই রিয়াকশনটাও যেটা আমরা শুনলাম যে একটা মিশ্র প্রতিক্রিয়া আসছে। তুমি যদি দৈনন্দিন অসুবিধার কথা বলো, এটা ঠিক যে আগামী কিছুদিন গোটা ব্যাপারটা স্টেবল হতে, গোটা ব্যাপারটা একটা স্থিরতা আসতে একটা সময় লাগবে। 2-3 দিন মানুষের কিন্তু একটু কষ্ট হবে, ট্রানজাকশনের কষ্ট হবে, কিন্তু যত সময় যাবে যত ব্যাপারটা স্টেবল হয়ে যাবে, তত কিন্তু একটা জিনিস বিশেষজ্ঞরা বলছেন যে মিডল ক্লাস, যারা মধ্যবিত্ত এবং আপার মিডল ক্লাস, উচ্চ মধ্যবিত্ত এবং নিম্নবিত্তেরও একটা অংশ, যারা মোদির ভোট ব্যাংকে পরিণত হচ্ছে, তাদের জন্য মোদির কিন্তু এটা রীতিমতো মাস্টার স্ট্রোক। বারবার যে কথাটা আমি বলছি যে পাকিস্তানের ওপর সার্জিক্যাল স্ট্রাইক, যেটা তিনি 56 ইঞ্চির চওড়া বুকের কথা বলেছিলেন, যা আগে ভারতের কোনো প্রধানমন্ত্রীর পক্ষ থেকে যেই সাহস দেখানো হয়নি, এবং সেইটাই কিন্তু আবার এই 500 এবং 1000 টাকা নোটের ক্ষেত্রেও তিনি দেখালেন। আসছি রজত তোমার কাছে। দুই দর্শক আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। মানস সূত্রধর রয়েছেন, বলুন প্লিজ। মানস বাবু কি আছেন? যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। বিশ্বনাথ কর্মকার রয়েছেন, বলুন প্লিজ। বিশ্বনাথ কর্মকারের সঙ্গে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমি আপনাদের জানাই, আপনাদের প্রশ্ন থাকলে আমাদের ফোন করতে পারেন 22342424 এবং 39180087 এই টেলিফোন নম্বরে। আমি আবারও ফিরে যাব রজত শুভ্র মুখোটির কাছে। রজত, ফলে এই যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত যে কোনো একটা সিদ্ধান্ত ক্রিটিসিজম হবেই। কেউ কেউ তাকে মোহাম্মদ বিন তুগলকের সঙ্গে তুলনা করছেন, হাসির পাত্র করে তুলছেন। কেউ কেউ আবার বলছেন যে তাদের বিরাট সংকট দেখা দেবে, ব্যাপক সংকট দেখা দেবে। আরেক ধরনের মত, তারা বলছেন যে প্রধানমন্ত্রী, আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় এটিএম এর সামনে লম্বা লাইন। আর এখানে আমি রজত জানতে চাইবো যে কি চিত্র উঠে আসছে, যে এই যে লম্বা লাইনগুলো, এখানে বেশিরভাগ জায়গাতেই তো 100 টাকার নোট সেটা অমিল থাকছে। একদমই, যে আমি তো তোমায় বলছি যে মূলত আমরা যেই চিত্রটা পাচ্ছি, যেই ফোনগুলো আসছে, তাতে 3-4টে দৃশ্য উঠে আসছে এটিএম থেকে। 1 নম্বর হচ্ছে লম্বা লাইন, এবং সেই লাইনে প্রত্যেকেই চাইছেন যত বেশি সম্ভব 100 টাকা তোলার। এবং এই যে 100 টাকা তুলতে গিয়ে যেটা হচ্ছে যে 100 টাকার অত স্টক নেই, বেশ কিছু এটিএম রিফিউজ করছে যে 100 টাকা অত সংখ্যায় নেই, তারা টাকা দিতে পারছেন না। 2 নম্বর, কিছু এটিএম করছে কি, তারা বলছে যে তোমার ডিক্লাইন করে দিচ্ছে, অর্থাৎ কোনো রকম তারা রিকোয়েস্টই নিচ্ছে না। এবং 3 নম্বর যেটা হচ্ছে, যে সমস্ত জায়গায় আমরা দেখছি, যে সমস্ত জায়গায় পাওয়া যাচ্ছে ব্যাংকের টাকা, সেই সমস্ত জায়গায় ব্যাপক লাইন পড়েছে এবং সেখানেও স্টক যথেষ্ট নেই। তার ফলে মূলত শহরাঞ্চল, গ্রাম, এই সমস্ত জায়গায় ব্যাপক সংকট তৈরি হয়েছে। শহরাঞ্চলে কিছুটা হলেও সমস্যা রয়েছে, কিন্তু গ্রামের থেকে এবং আধা শহরের থেকে সমস্যাটা শহরে কিছুটা কম। কিন্তু
এটিএম গুলো অপারেশন কিন্তু একদম ফেল করে গেছে। এটিএম গুলো কিন্তু সাপোর্ট করতে পারছে না মৌপিয়া। রজত, আসবো তোমার কাছে।